আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু প্রকাশ্যে উনি শুধুমাত্র জেনারেল রুমির কাছে দুঃখ প্রকাশ করেছেন, অপ্রকাশ্যে পর্দার আড়ালে গোপনে উনি আর কার কার কাছে দুঃখ প্রকাশ করছেন আমরা জানি না। সেই ক্ষমা প্রার্থনা, সেই দুঃখ প্রকাশ করা, সেই সিগন্যাল দেওয়া আমি তোমাদের জন্য নিরাপদ, তোমরা আমাকে যথেষ্ট মেরেছো, নির্যাতন করেছো, আমরা এটার প্রতিশোধ দেব না, আমরা কোনো অ্যাকশনে যাব না যদি ক্ষমতায় আসি। এটা তিনি কতটুকু বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান অবস্থায় জামাত নিয়ন্ত্রিত সেনাবাহিনীকে কনভিন্স করতে পারেন সেটাই দেখার বিষয়। তারেক রহমান প্রকাশ্যে একজন সেনাবাহিনী কর্মকর্তার কাছে মাপ চেয়েছেন। ঘটনাটা এমনিতে দেখলে মনে হয় খুবই ভদ্রতা, বাংলাদেশের রাজনীতিতে যা খুবই বিরল। একজন নেতা, বাংলাদেশের একটা বড় দলের নেতা, যিনি খুব নিকট ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে আশা করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে, সে তারেক রহমান যখন একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তার কাছে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে দুঃখ প্রকাশ করেছেন তা নয়, তিনি একেবারে প্রকাশ্যে আরো অনেক লোকের সামনে এবং মিডিয়ার সামনে সেনাবাহিনীর সেই কর্মকর্তার কাছে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন। ঘটনাটা খুব সাধারণ, স্বাভাবিক নয়। একদিক দিয়ে এটা রাজনীতির একটা ভব্যতা, সভ্যতা, যেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, কিন্তু আসলে কি ঠিক ততটুকু? এটার পিছনে কি অন্য কোনো সিগন্যাল আছে? সেটা নিয়ে আজকের আলোচনার শুরুতে আমরা দেখে নিতে চাইবো যে ভিডিওটিতে কি আছে। গতকাল মঙ্গলবার আমরা দেখেছি যে এসএসএফ এর সাবেক ডিজি সৈয়দ ফাতেমি আহমেদ রুমি, তার কাছে তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন তার কোনো এককালের আচরণের জন্য। যেহেতু জেনারেল রুমি এসএসএফ এ ছিলেন, ধরে নেওয়া হচ্ছে যে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন এই ঘটনাটি ঘটেছিল। গত মঙ্গলবারে অবসরপ্রাপ্ত প্রায় শতাধিক সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে নিয়ে তারেক রহমান একটা বৈঠক করেছেন, সেটা প্রকাশ্য বৈঠক, এবং সেই বৈঠকে তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে এই ক্ষমা চেয়েছেন। দর্শক, আপনারা যারা এটা মিস করেছেন তাদের জন্য শুরুতে চলুন চট করে সেই ক্লিপটা দেখে আসি, তারপরে আসবো মূল আলোচনায়। রুমি সাহেব ছিলেন। রুমি সাহেব উপস্থিত আছেন? জি, আই ক্যান সি ইউর হ্যান্ড। রুমি সাহেব, আপনার নিশ্চয়ই মনে আছে, আই ও ইউ অ্যান অ্যাপোলজি। আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে, এবং পুরো মিছিলটা আমি হেঁটে এসেছিলাম, আম্মাও ছিলেন সেই মিছিলে। তো সেই মিছিলে অনেক ভিড়, হট্টগোল। আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন। আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম কোনো বিভিন্ন সবকিছু মিলে। আই এম ভেরি সরি ফর দ্যাট। আমি অনেকদিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য, একটু এক্সপ্রেস মাই অ্যাপোলজি। আমি সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, এবং সকলের কাছে আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। আমি কৃতজ্ঞ থাকি, আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি যেটা বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আই রিমেম্বার। থ্যাংক ইউ। মেজর জেনারেল সৈয়দ ফাতেমি আহমেদ রুমির কাছে এই ক্ষমা চাওয়াটা তারেক রহমানের এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এবং এটা শুধুমাত্র যে রাজনৈতিক ভুল বুঝাবুঝি একজন মহান নেতার সভ্যতার পরিচয় দিচ্ছে তা কিন্তু নয়। তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না? আমরা সকলেই জানি যে তারেক রহমান দেশে আসতে পারছেন না, কিছু থ্রেট রয়ে গেছে, এবং এই থ্রেটগুলোকে যদিও গুজববাজরা কখনো তুরস্কের, কখনো সৌদি আরবের, কখনো পাকিস্তানের, কখনো ভারতের, মোস্টলি তুরস্ক এবং ভারতের গোয়েন্দা সংস্থা তার নিরাপত্তার হুমকির কথা বলে থাকেন, কিন্তু আমরা সকলেই জানি কানাঘুষা আছে যে এখনো বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই তারেক রহমানের এই ফিরে আসাটাকে মেনে নিতে পারছে না, এর একটা বড় অংশ। সুতরাং এখন তারেক রহমানকে যদি দেশে ফিরতে হয় তাকে সেনাবাহিনীর সাথে একটা আপোষ করতে হবে, এবং এই আপোষেরই কিছু ঘটনাক্রম হচ্ছে তারেক রহমানের এই ক্ষমা চাওয়া। প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই হয়তো মনে আছে এবং অনেকের হয়তো মনে নাই, তারেক রহমানকে 111 সরকার গ্রেফতার করেছিল এবং ব্যাপক টর্চার করেছে, এবং সেই গুরুতর টর্চারে তার কোমর এবং তার মেরুদণ্ডে স্থায়ী আঘাত পেয়েছেন বলে আমরা জানি, এবং দীর্ঘদিন ধরে তিনি ইউকেতে চিকিৎসা নিচ্ছিলেন। এখন যদিও তার চলাফেরা দেখা যায় যে তিনি সুস্থ আছেন, কিন্তু বোঝাই যায় যে তার সেই ভীতির জায়গাটা এখনো রয়ে গেছে, এবং সেই ভীতি আছে বলেই 5 আগস্টের পরের এত অনুকূল পরিবেশের মধ্যেও তিনি দেশে ফিরে আসার সাহস পাচ্ছেন না। এই সাহস না পাওয়ার মূল কারণটাই হচ্ছে সেনাবাহিনী। কারণ এই যে শুধুমাত্র মেজর জেনারেল রুমির কাছে তিনি যে ক্ষমা চেয়েছেন তার মিসবিহেভিয়ারের জন্য, তার উগ্র আচরণের জন্য বা অপ্রত্যাশিত আচরণের জন্য, সেটাই একমাত্র ঘটনা নয়। সেই সময়কার ইতিহাস যদি কানাঘুষা শুনে থাকেন যে সেনাবাহিনীর ব্যক্তিগত ক্ষোভ ছিল তার উপরে, কারণ তিনি অনেক তখনকার পদস্থ সেনা কর্মকর্তাদের সাথে এই ধরনের মিসবিহেভ করেছেন বলে সেনাবাহিনীর সূত্রে, আনঅফিসিয়াল সূত্রে এই ঢাকা শহরে বিভিন্ন কানাঘুষা ছিল, এবং তখনই লোকজন বলতেন যে যদি সেনাবাহিনী কখনো তারেক রহমানকে বাগে পায়, তারেক রহমানের জন্য ব্যাপক মুশকিল আছে। 111 পরে আমরা সেটাই দেখলাম, তারেক রহমানকে হাওয়া ভবন থেকে গ্রেফতার করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে ব্যাপক নির্যাতন করা হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু সেইটা করেই শেষ নয়, সেনাবাহিনী তাকে নিয়ে হয়তো আরো ধরে রাখতে চেয়েছিল, খেলতে চেয়েছিল, সেটা সম্ভব হয় নাই, কারণ তারেক রহমান
কৌশলে, অনেকটা কৌশলেই বাংলাদেশ থেকে তখন বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। কৌশলে কারণ হচ্ছে, এটা মনে রাখতে হবে যে তখনকার যে কেয়ারটেকার সরকার ছিলেন, তত্ত্বাবধায়ক সরকার, সেনাবাহিনী নিয়ন্ত্রিত সরকার আসলে সেটা, সে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার তারেক রহমানকে এত সহজে ছেড়ে দিতে চাচ্ছিলেন না। এর অনেকগুলো প্রমাণ আছে, কথাবার্তা আছে। আমি যদি একটা রেফারেন্স শুধুমাত্র টানি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে তখনকার দূতাবাসের প্রধান ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন জেমস এফ মরিয়ার্টি, তিনি তার সরকারের কাছে যে রিপোর্টটা পাঠিয়েছিলেন সেটা 2008 সালের সেপ্টেম্বরের 3 তারিখ, সেখানে তিনি এই কথাটা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। পরবর্তীতে উইকিলিক্সের মাধ্যমে আমরা এই গোপন নথিপত্রগুলো পেয়েছি, কিন্তু আদারওয়াইজ আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না। সেখানে মার্কিন রাষ্ট্রদূত যে কথাটা বলছেন, তারেক রহমান notoriously corrupt and violent son of former Prime Minister খালেদা জিয়া, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তারেক রহমান সম্পর্কে এটা থেকে বোঝা যায়, notoriously corrupt and violent। করাপ্ট, notoriously মানে হচ্ছে যে কুখ্যাত, করাপ্ট অ্যান্ড ভায়োলেন্ট, কারণ দুর্নীতি এবং সন্ত্রাসের জন্য কুখ্যাত তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র। এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তার রিপোর্টটা শুরু করেছেন, এবং সেখানে তিনি বলছেন যে মেজর জেনারেল গোলাম কাদেরের সাথে তার কথা হয়েছে, এবং মেজর জেনারেল গোলাম কাদের তখন কেয়ারটেকার গভর্নমেন্টের একজন অ্যাডভাইজার, নিশ্চিত করেছেন যে এই জিনিসটা কেয়ারটেকার সরকারের অনেকটা অগোচরে ঘটে গিয়েছে, এবং তারা সরকারের জন্য দোষারোপ করছিলেন যে তখনকার যে বিচার ব্যবস্থার মধ্যে ছিলেন তাদের সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত নায়রা, কিন্তু মোস্টলি আসলে তখনকার অ্যাটর্নি জেনারেল ছিলেন, ওনার নাম সালাউদ্দিন। অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন এটাকে ম্যানেজ করেছেন, এবং মার্কিন রাষ্ট্রদূতের সেই রিপোর্টের মাঝে আছে যে তারেক রহমান যে হুট করে জামিনটা পেয়ে যাবেন, এটা খুব দ্রুত লয়ে করা হয়েছে, এবং একটা ইঙ্গিত আছে যে তখনকার যে প্রধান বিচারালয়গুলো আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানে যেহেতু বিএনপির লবির লোকজন ছিলেন, বিএনপির নিয়োগ করা লোকজন ছিলেন সেখানে, এবং সেটাকে ট্রিগার্ড করেছে। এবং ডক্টর জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী, তার ব্যক্তি উদ্যোগে সম্পূর্ণভাবে বিভিন্ন চ্যানেলকে পাশ কাটিয়ে এই জামিনটা হুট করে তারা উচ্চতর আদালত থেকে নিয়েছেন। এবং মার্কিন রাষ্ট্রদূত সেখানে তার রিপোর্টে উল্লেখ করছেন যে এমনকি তারেক রহমানের যে লয়াররা ছিলেন তারাও আসলে প্রাথমিকভাবে বলেছিলেন যে এই জামিন আবেদন করা উচিত হবে না, কিন্তু সকলের অ্যাডভাইসের বাইরে গিয়ে, পরামর্শের বাইরে গিয়ে জুবাইদা রহমান খুব দ্রুত করেছেন। ধরেই নেওয়া যেতে পারে যে জুবাইদা রহমান অন্য কোনো লবির মাধ্যমে এই পরামর্শটা পেয়েছিলেন, এবং সেটা খুবই নাইসলি ডিজাইন ছিল, যার কারণে খুব দ্রুত তারেক রহমান জামিন পান, এবং পরবর্তীতে তিনি যুক্তরাজ্যে, ইউনাইটেড কিংডমে চিকিৎসার জন্য চলে আসেন। সেই সময় থেকে আজকে পর্যন্ত তিনি এখানেই আছেন। এখন তার ফিরে যাওয়ার বেলা যে কথাটা আমি বলছিলাম, যে যেহেতু তখনকার মেজর জেনারেল গোলাম কাদের বলছেন যে আসলে সেনাবাহিনী, উনি বলেছেন যে এটার সাথে সেনাবাহিনী উষ্মা প্রকাশ করেছে, সরকার তো উষ্মা প্রকাশ করেছে, বিব্রত হয়েছে কিছুটা, কারণ তারা খালেদা জিয়ার মুক্তির আগেও কিন্তু তারেক রহমানের মুক্তিটা হয়ে গিয়েছিল, এবং তাদের সেই আফসোসটা রয়ে গেছে যে তারা তারেক রহমানকে এনাফ শিক্ষা দিতে পারে নাই, যদি আমি তাদের ভাষায় বলতে চাই। এখন যখন তারেক রহমানের ফিরে যাওয়ার সুযোগ এসেছে 5ই আগস্ট গত বছরের পট পরিবর্তনের পরবর্তীতে, তোমার দেশ আমার দেশ, তারেক জিয়ার বাংলাদেশ, সেই তারেক রহমান দেশে ফিরতে পারছে না, কারণ সেনাবাহিনী এখনো তার ফিরে আসতে রাজি নয়। মজার ব্যাপার হচ্ছে তখনকার সেনাবাহিনীর একটা বড় অংশ আওয়ামী লবির বা আওয়ামী লীগ সমর্থিত মনে করা হচ্ছিল। তখন খুব স্বাভাবিকভাবেই তারা, বিশেষ করে হাওয়া ভবন, তারেক রহমান তখনকার বিএনপি জামাত সরকারের উপরে বিরক্ত ছিলেন, সেটা 1/11-এর বিভিন্ন কার্যক্রমে বোঝা গিয়েছে। তাহলে এখন কি মুশকিলটা তৈরি হচ্ছে? এখন তো সেই আওয়ামী সমর্থিত সেনা অফিসাররা এখন দায়িত্বে নেই, তাদেরকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, কেউ কেউ গ্রেফতার হয়েছেন, কেউ কেউ অবসরে আছেন, 2-1 পালিয়েও গিয়েছেন। তাহলে তারেক রহমানের সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে বর্তমান সেনাবাহিনী যেটা রয়েছে, সেই সেনাবাহিনীর একটা বড় অংশ এটা এন্টি আওয়ামী লীগ বাট প্রো বিএনপি নয়, এরা প্রো জামায়াতের লোক। মানে জেনারেল ওয়াকার থেকে শুরু করে তার প্রিয় ভাজন যারা আছেন, তাদের কথাবার্তা, আচার আচরণ, দেহভঙ্গি, ভাষাভঙ্গি, অনুনয় বিনয় এবং অন্যান্য যা যা ইত্যাদি ইত্যাদি আপনারা বলেই থাকবেন, তার সবকিছুই কিন্তু জামায়াতের সাথে সম্পৃক্ত, যার কারণে এই সেনাবাহিনীও তারেক রহমানকে আসতে দিতে চাচ্ছে না। এই আসতে দিতে না চাওয়াটাকে মিনিমাইজ করার জন্য বিএনপি থেকে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা খুব স্ট্রংলি নিষেধ করেছিলেন যে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, এই অবস্থায় তাকে কোনোভাবেই একটা প্রকাশ্য অনুষ্ঠানে নভেম্বরে, যেটা সেনানিবাসে হলো, সেখানে যেতে দিতে তারা রাজি ছিলেন না, কারণ এটা প্রকাশ্য অনুষ্ঠান এবং খালেদা জিয়ার বর্তমান অবস্থা, তার ইনফেকশনের সম্ভাবনা ছিল। আমরা দেখেছি পরবর্তীতে খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ, সেই ঘটনারই পরম্পরায় সেই অসুস্থতাই তাকে এখন হাসপাতালে নিয়ে এসেছে, এবং তিনি অনেকটাই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন গত কয়েকদিন ধরে, এখন কিছুটা ইমপ্রুভ করছে। কিন্তু খালেদা জিয়া সেই 3 বাহিনী দিবসে গিয়েছেন, সশস্ত্র বাহিনী দিবসে গিয়েছেন,
কারণ সেনাবাহিনীর সাথে সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে। খালেদা জিয়া এই জায়গাটা খুবই উদ্যোগী এবং স্মার্ট অবস্থায় তিনি এই অসুস্থ শরীরেও সেখানে গিয়েছেন। এটা একটা উদ্যোগ। এই যে প্রাক্তন সেনাবাহিনীর সিনিয়র অফিসারদেরকে নিয়ে প্রকাশ্যে, মানে এই জিনিসগুলো রাজনৈতিক দলগুলো করেই থাকে, তাদের যে সেনা লিঙ্ক গুলো আছে সেগুলোতে তারা কথা বলে, কিন্তু এইভাবে প্রকাশ্যে সভা করার মাধ্যমে একটা সিগন্যাল দেওয়া যে তারেক রহমান বা বিএনপি আসলে বর্তমান সেনাবাহিনীর সাথে এক ধরনের আপুষে যেতে চায়, নেগোসিয়েশনে যেতে চায়। এবং এই যে ক্ষমা প্রার্থনা, এইটা একেবারেই হুট করে চলে আসা কিনা না, হুট করে তারেক রহমানের উপলব্ধি থেকে আসা কিনা না, সেটা প্রশ্ন সাপেক্ষ। কারণ এই ঘটনাটা যদি ঘটে থাকে আজকে থেকে প্রায় 20 বছর আগে, 20 বছরই তারেক রহমান ক্ষমা চাইলেন না, দুঃখ প্রকাশ করলেন না, সময়